বলেছেন এবং করে প্রমাণ করার চেষ্টা করেছেন। অতএব তাদেরকে আমরা প্রশ্ন করবো এই সুশীলতার কারণেই। কারণ তারা যে ফিলসফি বা দর্শনকে প্রচার করেছেন, যার উপরে ভিত্তি করে তারা সংস্কার সংস্কার বলে প্রবল নাড়া দিয়েছেন সবখানে, তাহলে সেই সংস্কারের অংশ হিসেবেই তো তাদেরকে আমরা প্রশ্ন করব। তাদেরকে যদি আমরা প্রশ্ন করতে না পারি, তাহলে আমরা কি করে তাদের কথা অনুযায়ী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদ এদেরকে প্রশ্ন করব? বরং এরা তো আমাদের লোক, তাই না? এরা আমাদের মতো ছিলেন এই কিছুদিন আগেও। তাহলে এদেরকে আমরা প্রশ্ন করতে না পারলে আর কি করে রাষ্ট্রপতিকে প্রশ্ন করব? অতএব তাদেরকে আমরা প্রশ্ন করবো, এটাই স্বাভাবিক। আমরা এই কারণেই করছি, এটার সঙ্গে কোনো ক্ষোভ, কোনো দুঃখ, কোনো কিচ্ছুর সম্পর্ক নাই। আমরা প্রশ্ন করব কারণ প্রশ্ন করাটা জরুরি। এই প্রশ্নটা করতে হবে, এটার মধ্যে দিয়েই সবাই শিখবে। মানে এবার ওনারা তো হচ্ছে এবার ফেসবুক হচ্ছে ওনারা প্রশ্ন উত্তর দিচ্ছেন না। এবার মজাটা দেখেন, ওনারা প্রশ্ন উত্তর দিচ্ছেন কোথায় দিচ্ছেন? ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। কারণ প্রশ্নগুলিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাচ্ছে, সেই কারণে, অন্য কোনো কারণ নাই। কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতেও কিন্তু এই প্রশ্নগুলো উঠেছে, টক শোতে উঠানো হয়েছে। তার যখন বিভিন্ন লোক এসে প্রশ্ন করেছেন, আর আমি একা না কিন্তু, হয়তো আমার কিছু ভিউয়ার বেশি আছে বলে আমাকে দেখা যায়, অথবা আমার ক্লিপ কাটে বেশি বেশি, সেই জন্য। কিন্তু এই প্রশ্নগুলো অন্যান্য বহু আলোচক করেছেন। রাকিব নামে আমি একজনকে উদ্দেশ্যটা কি? চিনি, সে আপনারা করেছেন। অপপ্রচার করছেন কেন? যেমন ধরেন না, আমার আমরা স্যার কোনো আসিফ অপপ্রচার করছি না। নজরুল, উনি না, তো আমরা কোনো বিশেষভাবে অপপ্রচার দুঃখ করছি না। পেয়েছেন আমরা যে কোনো অপপ্রচার করছি বিশেষ না। গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে এবং তার ফলে অনেক মানুষ বিশ্বাসও করে বসছেন যে উনারা যে কত ভালো কাজ করছেন সেদিকে দৃষ্টি যাচ্ছে না, অন্যদিকে দৃষ্টি যাচ্ছে। আর আসিফ নজরুল সাহেব আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমি ওনাকে ভাই ডাকি। তো আসিফ ভাইকে নিয়ে তো আমি কোনো মন্তব্য করি নাই। মন্তব্য যারা করছেন, কেউ যদি মিথ্যা মন্তব্য করেন, তাহলে সেটা তারা বুঝবেন। যে প্রশ্নগুলি ওঠার মতো রয়েছে মূলত সেটি হচ্ছে যে তিনি আর্থিক দুর্নীতি করেছেন, এটা আমিও বিশ্বাস করি না। আমি মনে করি তিনি কোনো আর্থিক দুর্নীতি করেন নাই। কিন্তু তার মন্ত্রণালয়ে যদি দুর্নীতি হয়, আর্থিক দুর্নীতি, তাহলে এটার দায় কে নেবে? উনি নেবেন না? শেখ হাসিনার নিচের লোকজন চুরি করেছে, এটার দায় শেখ হাসিনা নেবেন না? তাহলে উনি যদি নেন, ডক্টর ইউনূস যদি তার উপদেষ্টাদের দুর্নীতির দায় নেন, তাহলে যার মন্ত্রণালয়ে দুর্নীতি হচ্ছে সেই মন্ত্রী নেবেন না? নেওয়া উচিত। তাহলে কিছু কিছু প্রশ্ন এখন করা যাবে, সেটি হচ্ছে, আমরা নিম্ন আদালতে প্রভাব বিস্তারের অভিযোগ শুনেছি, এটা কি একটা মরাল করাপশন না? আমরা যখন দেখি বদি জামিন পায় কিন্তু আনিস আলমগীর জামিন পায় না, তাহলে সেখানে আমরা প্রশ্ন করতেই পারি যে সেখানে নিশ্চয়ই কারো না কারো প্রভাব বা কারো না কারো ইশারা রয়েছে। সেটা কে? সেটা আসিফ ভাই নাও হতে পারেন, কিন্তু কারো তো নিশ্চয়ই রয়েছে যার প্রভাব আদালত পর্যন্ত পৌঁছায়। আদালত কি প্রভাবিত? এর উত্তর আদালত দিতে পারবেন, এটা আমরা জানি না। কিন্তু নাগরিক হিসেবে যখন আমরা দেখি বদি বাইরে, তখন আমরা বদির জামিনকে নিয়ে প্রশ্ন করতে পারি কিন্তু। কারণ বদি কে, বদি কি, এইটা নিয়ে আজকের কথা নয়, কিন্তু এটা বহুদিন থেকে এই কথাটা আছে। বদির দায় দায়িত্ব কিন্তু আওয়ামী লীগকে নিতে হয়েছিল। বদির দায় দায়িত্ব আওয়ামী লীগ নিয়েছে। বদিকে দাঁড় না করিয়ে বদির স্ত্রীকে দাঁড় করিয়েছে। তাহলে সেইগুলির জন্য যদি আমরা প্রশ্ন করি, তাহলে বদি আজকে জামিন পেলে আমরা প্রশ্ন করবো না বদি কেন বাইরে, আনিস কেন ভিতরে? আমরা এই স্লোগান যদি দেই, দিতে পারি কিন্তু। এখন সাব রেজিস্ট্রাররা বদলি হয়েছেন, আইন মন্ত্রণালয়ের অধীনে সাব রেজিস্ট্রাররা আছেন, এরা ঢালাও ভাবে বদলি হয়েছেন। তাহলে এই বদলিগুলি কি সবই নিয়মতান্ত্রিক ভাবে হয়েছে কিনা, এটা প্রশ্ন হতে পারে না? এখন কেউ যদি সাব রেজিস্ট্রারদেরকে গিয়ে প্রশ্ন করে তারা কোথাও লেনদেন করেছেন কিনা, তারা কোথাও কোনো কিছুর বিনিময়ে এই ট্রান্সফার পোস্টিং হয়েছে কিনা, প্রশ্ন উঠতে পারে। সেই প্রশ্নের জবাব দিতে হবে। এই প্রশ্ন করাটা কোনো অন্যায় না। এই প্রশ্নটা হলে প্রশ্নটা জবাব দিয়ে দিতে হবে। যেমন স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে সে দুর্নীতির দায় নূরজাহান ম্যাডাম নেন নাই। কিন্তু উনি কি করেছেন? উনি তিনজনকে নিয়োগ দিয়েছিলেন গ্রেড 10-এ, তিনজন সহকারী। এরা হচ্ছে এক ধরনের ব্যক্তিগত ভৃত্য টাইপের নিয়োগ। গ্রেড 10-এ নিয়োগ হয়, উপদেষ্টা বা মন্ত্রী তার পছন্দ অনুযায়ী ইচ্ছা মতো যে কাউকে নিয়োগ দিতে পারে। উনি তিনজনকে নিয়োগ দিয়েছিলেন, তার মধ্যে দুইজনের উনি থাকা অবস্থায় অপসারণ হয়েছে এবং দুর্নীতির অভিযোগে সেই দুর্নীতির বিচার হয়েছে। আর ওখানে যদি দুর্নীতি হয়ে থাকে, স্বাস্থ্য উপদেষ্টা এটা দায় নিবে না কেন? স্বাস্থ্য উপদেষ্টা নিজে পছন্দ করে চোরগুলিকে এনেছিল, তাই না? তা আপনি পছন্দ করে চৌর্যবৃত্তি করে এরকম লোক আনবেন, তাহলে আপনি দায় দায়িত্ব নিবেন না কেন? তাহলে কোনো না কোনো মন্ত্রণালয়ে যে দুর্নীতি হয়েছে, এগুলি কিন্তু অভিযোগ এসেছে অনেক ক্ষেত্রে, এক ধরনের প্রমাণিত হয়ে গিয়েছে অনেকভাবে। যেমন এই যে যদি দুর্নীতি নাই করে থাকে তাহলে অপসারিত হলো কেন? এবং আমার কাছে পরিষ্কার ভয়েস কল আছে, মৌখিক সাক্ষ্য আছে, যেখানে চিকিৎসকরা বলছেন যে তারা ট্রান্সফারের জন্য পয়সা দিয়েছেন। আমি কারোই ক্ষয়ক্ষতি আশা করি না, এগুলো কোনোদিন প্রকাশিত হবে না। কিন্তু এই জিনিস আমার সামনে বসে শুধু
চিকিৎসকরা বলেনি নাই, চিকিৎসকরা এটা করেও দেখিয়েছেন। কত টাকা দিলে কোথা থেকে কোথায় ট্রান্সফার হবে একাধিক চিকিৎসক আমাকে করে দেখিয়েছেন, এবং কাকে টাকা দিচ্ছেন সেটাও বলেছেন, সেটাও আমি দেখেছি। আসিফ নজরুলের এখন যে এখন মন্ত্রণালয়, সে এখন মন্ত্রণালয়ে রেকর্ড পরিমাণ বদলির ঘটনা ঘটেছে এবং না, আপনি এখন এপিএস এর নবনীতা, বদলির কথা বললেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্ত্রণালয় থেকেও তো তার এপিএস, তার বন্ধু মানুষ মোজাম্মেলকে সে নিয়োগ দিয়েছিলেন, সেই নিয়োগ বাণিজ্যের জন্য তাকে বদলি করা হলো, কিন্তু সরকার তো কোনো তদন্ত করলেন না। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন 15 লাখ টাকা আছে তার কাছে। না সেটা তার কাছে যে কোনো টাকাই থাকতে পারে, তার টাকা কোথা থেকে আছে কিভাবে আছে এটা তিনি ব্যাখ্যা করবেন, আমরা তো সেটা বলতে পারি না। আমরা কোনো জায়গাতে যদি অ্যানোম্যালি দেখে আমরা প্রশ্ন করতে পারি, আমরা তো তদন্তকারী কর্তৃপক্ষ না। যে জায়গাটাতে ছিলাম তার মানে বিগত অন্তর্বর্তী সরকারের ভেতরে কিছু পরিমাণে হলেও দুর্নীতি হয়েছে। এখন দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে এরকম দুর্নীতির অভিযোগ বহু জায়গাতে উত্থাপিত হবে। যারা দুর্নীতি করেন নাই তারা জবাব দিয়ে দিবেন, আর যারা দুর্নীতি করেছেন তাদেরটা হয়তো ধরা পড়বে, ধরা পড়লে হয়তো বিচার হবে। কারণ বাংলাদেশে ক্ষমতাবানদের সাধারণত বিচার হয় না, অন্তত দুর্নীতির বিচার হয় না, অন্য কিছুর বিচার হলে হতে পারে। এখন উপদেষ্টারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছেন, সবাই না কিন্তু। আপনি দেখবেন একাধিক উপদেষ্টা কথা বলেছেন, কিন্তু সকলে না, ধরেন 3-4 জন 5 জন সব মিলিয়ে হবে তারা কথা বলছেন। কথা বলেছেন সাখাওয়াত সাহেব। সাখাওয়াত সাহেব এর আগেও নির্বাচন কমিশনার ছিলেন, উনি সুশীল সমাজের একজন প্রতিনিধি ছিলেন, উনি এর আগে সরকারি দায়িত্ব পালন করেছেন, এখন তিনি আবার উপদেষ্টা হয়েছেন, এবং তিনি একটা লেখা লিখেছেন, আমি যেটা দেখেছি যে কেন উনি পদত্যাগ করবেন ভেবেও করেন নাই। পদত্যাগ যদি কেউ না করে তাহলে কেন ভেবেছিলেন করবেন এটা না বললেও হয়, কারণ এই কাজটা আপনি করেন নাই। ধরেন নবনীতা, আপনি ঠিক করলেন আপনি আত্মহত্যা করবেন, তারপর আপনি করেন নাই, এখন আপনি সবাইকে বলছেন কেন আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম। এটা বলা না বলে কিছু আসে যায় না, কারণ আপনি করেন নাই। আপনি করেন নাই মানে আপনি এই জীবনকে মেনে নিয়েছেন, এই জীবনটা ঠিক আছে, আবার এই জীবনে এত অতিষ্ঠ হয়ে যান নাই যে আপনি ওই কাজটা আপনি করবেন। অতএব ওই সরকারের পদত্যাগ করার মতো যথেষ্ট কারণ থাকলে উনি পদত্যাগ করতেন, যেহেতু যথেষ্ট কারণ উনি পান নাই তাই করেন নাই, শেষ। তাহলে উনি যেহেতু পদত্যাগ করেন নাই তাহলে সরকারের দায় ওনাকে নিতে হবে। উনি এটা বলতে পারবেন না যে ওইখানে কিচেন ক্যাবিনেট ছিল। কিচেন ক্যাবিনেট আপনি চোখের সামনে দেখেছেন, আপনি ছেড়ে দেন নাই কেন? এখন কেউ আমাকে প্রশ্ন করবে যে আপনি তো চোখের সামনে দেখেছেন একটা লোক ট্রান্সফার হচ্ছে এবং সে টাকা দিয়েছে, আপনাকে বলছে, কাকে দিয়েছে সেটাও বলছে, আপনি কিছু করলেন না কেন? আমি কিছু করি নাই, কারণ ওই লোকটা ট্রান্সফারটা জরুরি, ওই লোকটা ট্রান্সফারটা জরুরি, সেই আর কারণে আমি আপনি তো কিছু করি মন্ত্রী নাই। না, আপনি তো মন্ত্রী না তুষার ভাই। না আমি মন্ত্রী না, তারপরে বলতে পারে আপনি এত ন্যায়ের কথা বলছেন, আপনি কেন তাহলে ধরিয়ে দিলেন না? ধরিয়ে দেই না, এর একমাত্র কারণ হচ্ছে প্রথমত যিনি এটা করেছেন তার প্রয়োজন ট্রান্সফারটা, এবং ওইটা না দিলে হচ্ছে না, অতএব তার ট্রান্সফার হয়েছে আলহামদুলিল্লাহ। আর যিনি দিয়েছেন তিনি নিজে মরালি একটা অন্যায় করেছেন, যিনি নিয়েছেন তার চেয়ে বেশি করেছেন, এবং নূরজাহান বেগম যেগুলা করছেন এগুলা তো তিনি নিজেই স্বীকার করেছেন তার লোকেরা করেছে। তো উনি এই লোকদেরকে নিয়ে এসেছেন, অতএব ইহা একটি প্রমাণিত সত্য যে স্বাস্থ্য বিভাগে দুর্নীতি হয়েছে। আর স্বাস্থ্য বিভাগের দুর্নীতির বিচার করার দায় কার? এই সরকার করবেন ওই দুর্নীতিগুলোর বিচার। যদি না করেন তাহলে আমরা ধরে নেব এই সরকার দুর্নীতি মেনে নিয়েছেন, মেনে নেন। আমরা চোখের সামনে এগুলো দেখি এবং আমরা এগুলিকে তুলে ধরি মানুষের সামনে, এবং যেটা টিআইবিও করেছে। টিআইবি বলেছে কি যে ছিলাম 14 হলাম 13, মানে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু দুর্নীতি কমার কথা ছিল, তাহলে কোথায় দুর্নীতি বাড়লো? ওরা বলার চেষ্টা করছে যে চাঁদাবাজি হয়েছে রাস্তায় এই জন্য দুর্নীতি বেড়েছে, ঘটনাটা এরকম না। শুধু একটা জায়গায় দুর্নীতি বাড়লে সূচক চেঞ্জ হয় না, বহু জায়গাতে দুর্নীতি বাড়তে হয়, তারপরে হয়। অনেকগুলি সূচক আছে দুর্নীতির, অনেকগুলি জায়গায় রিপোর্টিং এর জায়গা আছে। এইবার আসি রেজওয়ানা হাসান এবং আসিফ ভাই যেটা বলেছেন। এর আগে আসিফ ভাই রেজওয়ানা ফেসবুকে, হাসানের প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা যদি একটু মানে তুলি, তুষার ভাই, যে আপনি বারবার স্বাস্থ্য মন্ত্রণালয় নূরজাহান বেগমের জায়গায় নিচ্ছেন, আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাভাবিকভাবে না বন্ধু আমি বান্ধব তাদেরকে বেশি। বেশি চিনি, আমি হ্যাঁ তাদেরকে চিনি। সেটাই, একদম সে কারণে। কিন্তু দেখেন এই নূরজাহান বেগম আবার কার বন্ধু? নূরজাহান বেগম হচ্ছেন ডক্টর ইউনূসের 3 দশকের বেশি সময় ধরে গ্রামীণ ব্যাংকের সেটাই তো, নানা। এখন এখন হ্যাঁ, ইউনূস স্যারকে তো এটার দায় নিতে হবে। কিন্তু ইউনূস স্যারও নিবেন না, নূরজাহানও নিবেন না, নিবে ওই দুইটা ভৃত্য যাদেরকে উনি ডেকে এনে বসিয়েছিলেন। তো এবং এই দুই এই যে ভৃত্যকে যে তারা সাখাওয়াত নিয়োগ সাহেব, দিয়েছিলেন, জায়গায় জায়গায় যে তারা ভৃত্য নিয়োগ করে দুর্নীতি করিয়েছেন, তারা দুর্নীতিকে এনেবল করেছেন, তারা দুর্নীতির এনেবলার। এই কথা যদি আমি বলি তাহলে তারা বলেছেন স্বৈরাচারের দোসর আছে, আমরাও বলতে পারি তারা হচ্ছেন দুর্নীতিবাজদের দোসর, তারা দুর্নীতিবাজদের এনেবলার। হয় তাদের দোসর দুর্নীতিবাজরা, অথবা তারা দুর্নীতিবাজদের দোসর, এটা আমরা বলতে পারি না।
মানে একেবারে দুটো সম্ভাবনাই খুব মানে গভীর ভাবে থেকে যায়। তুষার ভাই দেখেন, এই যে সাখাওয়াত সাহেবের বিষয়টা, আপনি এই যে কিচেন ক্যাবিনেটটা নিয়ে সবচেয়ে বেশি কথা হলো, কিন্তু উনি চ্যানেল ওয়ানে যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেটা শুনলে কিন্তু এক রকমের শিহরিত হতে হয়। শুধু 7.62 সিভিলিয়ানদের হাতে ছিল যে কথা উনি ওই 2024-এর আগস্টে বলেছিলেন তা না, তিনি এবার বললেন, এবার যে তথ্য হাজির করেছেন সেখানে তিনি বলেছেন যে ভিনদেশি বহিরাগতদের হাতে 7.62 ছিল, যাদের শারীরিক গঠন বাংলাদেশিদের মতো না, এমন ভিডিও এবং ছবিও তিনি ওই কয়েকদিন স্বরাষ্ট্র উপদেষ্টা থাকার সময় দেখেছেন। এরপর তিনি পদত্যাগ করলেন না ওই সরকার থেকে, ওই সরকারকে এসব তদন্তে কোনোভাবে আগ্রহী করলেন না। এরা আসলে কারা যে এখন বেরিয়ে সংবাদ মাধ্যমে সে ধরনের মানে গা ঝাড়া দিয়ে নিজেদের সব দোষ কাটিয়ে ফেলতে চাইছেন? না, ভিনদেশি যদি ওনারা যদি বুঝে থাকেন যে ভিনদেশি ছিল, তাহলে তো আমি মনে করি যে কাদের হাতে আমরা আমাদের দেশের নিরাপত্তা এবং আমাদের দেশের সার্বভৌমত্ব সমর্পণ করেছিলাম। ভিনদেশিরা গুলি চালিয়েছে এই জিনিস যদি তার সন্দেহ হয়ে থাকে, তাহলে তার ওই মুহূর্তেই এই তদন্ত ইনিশিয়েট করা দরকার ছিল। উনি তদন্ত ইনিশিয়েট করলেন না কেন? উনি তো কিছুদিনের জন্য হলো স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন। সেটা না করে উনি তখন গণমাধ্যমে কি বলেছিলেন সেগুলি একবার দেখেন। আর এরপরে তিনি যখন অন্য ক্যাবিনেটে চলে গেলেন, ক্যাবিনেটের অন্য পজিশনে, সেখানে গিয়ে তিনি কেন ক্যাবিনেট মিটিং এটাকে উপস্থাপন করলেন না? তিনি কেন আরেকজন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এসেছেন তাকে কেন এই ব্যাপারে একটা ডিও হলেও দিলেন না, যে আমি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন এই জিনিসগুলি পেয়েছি, আপনি এটা তদন্ত করেন? এগুলির আসলে কোনো জবাব নাই। এগুলি এখন ওনারা অনেকেই করছেন, এর একাধিক কারণ রয়েছে। যেমন রিজওয়ানা করছেন, আসিফ নজরুল করছেন, সাখাওয়াত সাহেব করছেন, এই তিনজন বেশি লাইমলাইটে এসেছেন। কারণটা কি আসলে? ওনারা আসিফ তো ভাই, আলোচিত আমি বলেছি, আমি মনে করি না যে আসিফ ভাই ব্যক্তিগত দুর্নীতি করেছেন, আমি এখনো করি না। যদি কখনো প্রমাণিত হয় তাহলে অন্য কথা, কিন্তু এবং আমি বায়াসড, এই ব্যাপারে আমি বায়াসড। আসিফ ভাইকে আমি মানে পছন্দ আমি করি। এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম, কেন মানে আসিফ নজরুল আপনার বন্ধু বলে, বা আমি বলবো উনি দুর্নীতি হ্যাঁ, করেন হ্যাঁ, নাই কারণ যেমন উনি আপনি ছাত্র, নবনীতা, মানে আপনার নামে ব্যাপারটা যদি এমন। এরকম একটা কিছু আসে, আপনার নামে যদি কিছু আসে, আমি যতক্ষণ প্রমাণিত না হবে আমি বিশ্বাস করতে চাইবো না, কারণ আমি আপনাকে চিনি। বায়াস তো থাকবে মানুষ, আমি তো একটা মানুষ, আমি তো কোনো মানে ফেরেশতা না। আমার যাকে ভালো লাগে, আমার যার সঙ্গে কোনো স্মৃতি আছে, যাকে আমি পছন্দ করি, আমি তাকে শেষ মুহূর্ত পর্যন্ত আমি দেখতে চাইবো যে আসলে কি কারণ, কেন, কোথায়, কিভাবে হলো, এগুলা দেখতে চাই। এটা এটা মানবিক দুর্বলতা। কিন্তু রেজওয়ানাও তাই। রেজওয়ানাকে আমি চিনি, উনি আমার বড় ভাইয়ের স্ত্রী, আমাদের স্কুলের বড় ভাই এবি সিদ্দিক ভাই। ওনার নাম আবু বকর সিদ্দিক। তো ওনাকে সবাই এবি সিদ্দিক ডাকে। আহ, ওনার আরো স্কুলে থাকলে কত রকম নাম থাকে মানুষের। উনি আবার পতিত স্বৈরাচারের অত্যন্ত একটি ঘনিষ্ঠ বন্ধু, তার মানে একজন অতি প্রভাবশালী মন্ত্রীর তিনি ঘনিষ্ঠ বন্ধু। তো অনেক কিছুই তাদের আছে, তারা পারিবারিকভাবে অনেকভাবে সম্পৃক্ত ক্ষমতার সমস্ত বলয়ের সাথে। তাদের এক হাত মুসলিম লীগে, এক হাত আওয়ামী লীগে, এক হাত বিএনপিতে, এক হাত জামাতে, এক হাত এনসিপিতে। তারা অত্যন্ত কানেক্টেড একটা ফ্যামিলি, সম্ভ্রান্ত এলিট, হ্যাঁ সবকিছু। কিন্তু সাক্ষাৎকারটা এলিট হয় নাই। সাক্ষাৎকারটার মধ্যে উনি যেটা বলেছেন তার মধ্যে সবচেয়ে আপত্তিকর জায়গা হচ্ছে এবং সবচেয়ে প্রশ্নবোধক জায়গা হচ্ছে যে তারা কাউকে কাউকে মেইন স্ট্রিমে আসতে দেন নাই। মেইন স্ট্রিমে আসতে না দেওয়া অথবা দেওয়ার দায়িত্ব তাদেরকে কে দিয়েছিল? তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল জনগণকে রক্ষা করার। মাজার পোড়াচ্ছে, তারা কাউকে গ্রেপ্তার করেন না, তারা সেখানে কোনো ব্যবস্থা নেন না। কবর থেকে লাশ তুলে এনে পোড়ানো হচ্ছে, তারা কিছু বলেন না। সেখানে কোনো লোকের বিরুদ্ধে গ্রেপ্তার করে তাকে জামিনবিহীন ভাবে আদালতে ফেলে মানে জেলখানায় ফেলে রাখা হয় না, অথবা হয় আমরা জানি না। ভ্যান্ডালিজমের বিরুদ্ধে একটা শক্ত কোনো বক্তব্য, পোক্ত কোনো বক্তব্য দেয় না, না দেয় স্বরাষ্ট্রমন্ত্রী, না দেন প্রধান উপদেষ্টা, না দেন স্বরাষ্ট্র উপদেষ্টা, না এই উপদেষ্টা যিনি পরিবেশ রক্ষা করতে এসেছিলেন। তারা কেউই এই ভ্যান্ডালিজমের বিপরীতে কোনো জোরালো কোনো বক্তব্য দেন না। আহ সংস্কৃতি উপদেষ্টা বলার চেষ্টা করেন যে এক দুইটা বাউল কোথায় প্রহৃত হয়েছে তার জন্য কি সব কাজ ব্যর্থ হয়ে যাবে, আমরা তো বাউল মেলাও করছি। এই টাইপের কথাবার্তা আসে, ভেসে ওঠে ফেসবুকে। যখন তারা মব সন্ত্রাসকে প্রেশার গ্রুপ বলেন, তখন আবার তারা বলেন আমরা মেইন স্ট্রিমকে আটকেছি, অনেককে আমরা মেইন স্ট্রিমে আসতে দিই না, বা কাউকে কাউকে মেইন স্ট্রিমে আসতে দিই না। মেইন স্ট্রিম হচ্ছে জনগণের পছন্দ। জনগণ যাকে পছন্দ করবে তাকে মেইন স্ট্রিম থেকে আটকানো যায়? মেইন স্ট্রিম কি কেউ বসে বসে ঠিক করে কাকে আসতে দিবে কাকে দিবে না? হ্যাঁ যায়, মেইন স্ট্রিমের লোকজনকে অত্যাচার নির্যাতন করে আটকে রাখা যায়। মেইন স্ট্রিম কোনো পলিটিক্যাল পার্টি, মেইন স্ট্রিম কোনো সোশ্যাল অর্গানাইজেশন, মেইন স্ট্রিম কোনো পার্সন যার সঙ্গে মেইন স্ট্রিমের যোগাযোগ আছে,
এমন লোকদের উপর অত্যাচার নির্যাতন করা যায়, কিন্তু তার মেইন স্ট্রিম হওয়া আটকে রাখা যায় না। উনি কিন্তু মেইন স্ট্রিম হবেনি বা হয়েছেনি, এবং অত্যাচার নির্যাতনের কারণই একটা থাকে মেইন স্ট্রিম হওয়া। এখন তারা কাকে মেইন স্ট্রিম হতে দেন নাই? কৌশলে বলার চেষ্টা করেছেন, এই যে যারা মাজার পোড়ায়, এই যে যারা বাউল মারে, এই যে যারা সন্ত্রাস করে, এই যে যারা প্রেশার করে, সেটার উদাহরণ কি প্রেশার সচিব এসে বলা যে এরা তো মব না, এরা প্রেশার গ্রুপ? কয়েকদিন পর পর যখন ভাঙচুর হয়, সেই ভাঙচুরকে নানান ভাবে ঢেকে রাখা অথবা সেই খবর ভালো করে জানতে না দেওয়া, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না দেওয়া, সেই মেইনস্ট্রিমকে ঠেকিয়ে রাখার অর্থ কি? আহ, সরকারি তেল এবং সরকারি এক্সকাভেটর দিয়ে সরকারি প্রপার্টি ধ্বংস করা, সরকারি ড্রাইভার নিয়ে গিয়ে সরকারের উৎসাহে, এবং তারপরে বলা যে এরা ক্ষোভ প্রকাশ করছে, এটা সেলিব্রেশন, এই স্বৈরাচার পতনের এটা একটা আনন্দ উৎসব। ভাঙচুর, লুটপাট, লন্ডভন্ড করা, মানুষের বাড়িতে ঢুকে পড়া, শাস্তি হয়েছিল। এক লোকের শ্বশুর বাড়িতে ঢুকে পড়েছিল, যে লোকের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে, তারপরও সেই শ্বশুর বাড়িতে ঢুকে সেই শ্বশুর বাড়ির জুতা স্যান্ডেল পর্যন্ত লুট করেছিল, শাস্তি হয়েছে। আমাদের জলের গানের রাহুলের বাড়ি লুট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, বিচার হয়েছে, কেউ ধরা পড়েছে। 32 নম্বরের আশেপাশে অনেকগুলি বাড়ি লুট হয়েছে, যেগুলি সাধারণ মানুষের বাড়িঘর, সেইগুলিকে কোনো বিচার হয়েছে। গণভবনের ভেতরে কিছু কর্মচারী থাকতো, সেই কর্মচারীরা ওইখানে পোস্টিং এর কারণে, তাদের সরকারি চাকরি, তারা কোথায় যাবেন? সরকারি কোয়ার্টারে থাকেন। তাদের বাচ্চার বই লুটপাট হয়েছে, তাদের টেবিলে রাখা খাবার লুটপাট হয়েছে। একজন মা আমাকে বলেছেন তিনি তার 2 বাচ্চাকে, যারা একেবারে নাবালক, এখন থেকে 2 বছর আগে সম্ভবত একজনের বয়স 7 আর একজনের বয়স 2 বা 2.5, এদেরকে ভাত বেড়ে খাওয়াবেন, সেই অবস্থায় তার বাড়ি লুট হয়েছে। ছোট বাচ্চাটা নাকি এখনো লোক দেখলে চিৎকার করে ওঠে, ভাবে যে আহ, ধরতে আসবে, লুট করতে আসবে। এইগুলিকে তারা বিচার করেছেন। ইন্ডেমনিটি দিবেন দেন, কিন্তু সেই ইন্ডেমনিটি কি ব্ল্যাঙ্কেট ইন্ডেমনিটি, যে গণভবনের আশেপাশে বা ওইটার ভেতরে থাকা কর্মচারীদের বাড়ি লুট করাও ইন্ডেমনিটি? কর্মচারীরা কি দোষী? তাহলে এখন কেউ যদি প্রশ্ন করে যে কারো প্রচন্ড ক্ষোভ প্রফেসর ইউনূসের উপরে, এই জন্য গ্রামীণ ব্যাংকের দারোয়ানের বাসা লুট করবে, তো এইগুলিকে তারা জবাব দিবেন না। আর তারা যে বলেন তারা কাউকে ঠেকিয়ে রাখতে পেরেছেন, ঠেকায় রাখতে চেষ্টা করেছেন, তখনই বলতেন, তখনই আপনারা বিবৃতি দিতেন যে এগুলো আপনারা চান না। কোথায় ঠেকানোর নমুনা কি এই যে প্রথম আলোতে কি আগুন ধরিয়ে দেয়, না না, ছায়ানট ক্ষমতায় বিদ্যুৎ আসতে আগুন দেন ধরিয়ে নাই, দেয়? ও, ক্ষমতায় আসতে দেন ক্ষমতা নাই। আসা যাবে না, কিন্তু আগুন ধরানো যাবে। হ্যাঁ, আগুন ধরানো ঠেকাতে পারে না, কিন্তু ক্ষমতা আসতে বাধা দিতে পারে। স্ববিরোধিতার জায়গা কি বুঝতে পারছেন? আমি তাহাকে মোমবাতি জ্বালাইতে দেই নাই, কিন্তু চুলা জ্বালাইতে দিয়েছি। না ওই চুলা ব্যাখ্যা তো জ্বালাইয়া, রাষ্ট্রপতি চুলা দিয়েছেন যে জ্বালাইয়া, মব চুলা যদি জ্বালাইয়া একটুও না কাপড়ে চোপড়ে আগুন ধরাইয়া দিতে দিয়েছি, তাই না? উনি তাদেরকে বলছেন যে তাদের কোন ক্ষমতায় আসতে দেন নাই। ওরে বাবা, বিরাট ব্যাপার, মেইন স্ট্রিম ক্ষমতায় যেন তারা ভাগ না বসায়, কিন্তু তারা তাদেরকে আগুন ধরাতে দিয়েছেন মানুষের বাড়ি ঘরের মধ্যে। পত্রিকা অফিসে, পত্রিকা অফিসে আগুন ধরেছিল, সেইখানে 2 দিন পরেও তাদেরকে কেউ যেতে বাধা দিয়েছিল? 2 দিন পরে কেন যান নাই? 3 দিন পরে কেন যান নাই? উপদেষ্টার গদি যখন পশ্চাতের তলে ছিল, তখন কেন ওখান থেকে পশ্চাৎটা তুলে একটুখানি ঘর হতে 2 পা ফেলিয়া কারণ বাজারের ভিতরে ঢুকিয়া কেন ওনারা একটু দেখেন নাই আসিয়া? প্রথম আলোতে কলাম লেখার সময় তো খুব আনন্দ লেগেছিল। ছায়ানটের শিল্পীরা যখন ওনাকে দাওয়াত দিয়ে গান শুনিয়েছে, তখন তো উনি গিয়েছেন, যান নাই? ওনাদের বন্ধু ইকবাল হাবিব প্রধানমন্ত্রীকে রবীন্দ্রসঙ্গীত এয়ারপোর্টে গেয়ে গিয়ে শোনান নাই? তাহলে এখন যখন ছায়ানটে আগুন দেয়, এখন যখন উদীচিতে আগুন দেয়, তখন ওনারা সেটা দেখতে যান না কেন? তখন কেন অগ্নি সংযোগ হয়েছে, অন্তত কালো ধোঁয়া তো বের হয়েছে, পরিবেশ দূষণ দেখার জন্য তো এই পরিবেশ উপদেষ্টা যেতে পারতেন, যান নাই কেন? উনি ব্যস্ত হচ্ছে ওনার বাড়ির সামনে যেন হর্ন না বাজে। ওনার বাড়ির সামনে হর্ন বাজবে না, কিন্তু রাস্তার মধ্যে চিৎকার করে বিভিন্ন ধরনের ওয়া ওয়া বলে গালি দিয়ে মুক্তিযোদ্ধার বাসার সামনে শব্দ তৈরি করা যাবে। কই বলেন নাই তো এই কথা, যে একজন বয়স্ক মুক্তিযোদ্ধা, তার বয়স 80-র উপরে, তার বাড়ির সামনে এরকম শব্দ করেন না? ঢোল বাজিয়ে গালি দিয়েছে। তখন কোথায় ছিল পরিবেশ? তখন কোথায় ছিল শব্দ দূষণ? তখন কোথায় ছিল অগ্নি দূষণ? তখন কোথায় ছিল ধোঁয়ার দূষণ? এখন ওনাদের মনে পড়েছে ওনারা ক্ষমতায় মানুষকে যেতে দেন নাই। ওনারা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, মানুষ ওনাদেরকে ক্ষমতায় থাকতে দেয় নাই। এবং এই সাক্ষাৎকারটার মধ্যে দিয়ে ওনাদের যে অন্তঃশ্বাস শূন্যতা, এটা প্রকাশিত হয়েছে। ক্ষমতার প্রতি ওনাদের যে মায়া, এই গদির প্রতি ওনাদের যে প্রবল ভালোবাসা, এটা প্রকাশিত হয়েছে। এবং প্রত্যেকদিন ক্যামেরা যেত, প্রত্যেকদিন গিয়ে নানান প্রশ্ন করতো, সেটা 7 দিনের জন্য বন্ধ হওয়ার সাথে সাথে এসে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন।
এর কারণ হচ্ছে ওই লাইমলাইটের বাইরে থাকলেই ভবিষ্যতের আবার গদির সম্ভাবনা ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে। হু নোজ উচ্চ কক্ষে গিয়ে উনি বসবেন কিনা। বিএনপি তো খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রী বানিয়েছেন, ওরকম আরো অনেককে হয়তো এরকম সুযোগ রয়েছে। হয়তো এখন উনি উচ্চ কক্ষে গিয়ে পরিবেশ বিষয়ক উচ্চ কক্ষে গিয়ে বসে পড়বেন, পরিবেশ বিষয়ক নেত্রী হয়তো সেটার জন্য শুরু করেছেন তার নেক্সট ক্যাম্পেইন। নোবডি নোজ, এন্ড আই এম নট সাপোজ টু কোয়েশ্চেন দ্য ইন্টেনশন, বাট আই ক্যান অলওয়েজ কোয়েশ্চেন হোয়াট হ্যাজ বিন সেড। উনি যেটা বলেছেন এবং আগে বলেন নাই, এটাকে প্রশ্ন করতে পারবো আমরা। পানির নামে সবার সামনে এক জগ পানি এবং গ্লাস দিয়ে দেওয়া হলো, আমরা দেখি নাই। কিন্তু বুড়িগঙ্গার পানি দূষণ কমানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? বৃক্ষরোপণ, বৃক্ষের ব্যাপারে কত কথা বলেছেন উনি সারা জীবনে। 32 ভাঙতে গিয়েছিল, সাথে নারকেল গাছগুলো উপড়ে ফেললো কেন? নারকেল গাছের কি সমস্যা? ওগুলো তো গাছ, বৃক্ষ, ওটার মধ্যে কি রাজনীতি? বিষয়টাই এই যে এবং ওই নারকেল মব গাছে নারকেল ছিল, হতে দিলেন ওনারা, হ্যাঁ সে বিষয়ে ওই কিন্তু নারকেল ওই গাছে যে নারকেল ছিল, নারকেল ধরা অবস্থায় নারকেল গাছ উপড়ে ফেলা হয়েছে তাদের চোখের সামনে। কই বলতেন যে অন্তত 32 ভেঙেছে, কিন্তু গাছগুলো অন্তত বাঁচত। কই? ওনাদের বৃক্ষ মায়া নাই, ওনাদের দূষণ মায়া নাই, ওনাদের কোনো কিছু নিয়ে চিন্তা ছিল না। চিন্তা ছিল 53 বছর উপদেষ্টারা কি করেছেন, 53 বছর মন্ত্রীরা কি করেছেন, রাজনীতিবিদরা কি করেছেন, এই প্রশ্ন তারা করেছেন। কাদেরকে ওনারা মেন স্ট্রিমে আসতে আটকাতে চেয়েছিলেন? মূলত রাজনীতিবিদদেরকে মেন স্ট্রিমে আসতে দিতে আটকাতে চেয়েছিলেন। নিজেদের পেটোয়া রাজনীতিবিদ তৈরি করার জন্য পয়সা খরচ করেছেন। ভেকুর উপরে যে 7 জন 9 জন মিলে উঠেছিলেন লাল গালিচা বিছিয়ে, আমরা ভুলি নাই? লাল গালিচাতে যে ভেকুতে উঠতে হয়, কাদার উপরে লাল গালিচা বিছায়, আমরা দেখি নাই? তখন কোথায় ছিল? তুষার ভাই, আপনি যখন গাছের মায়া করছেন, আমার মনে পড়ছে যে গাছের মায়া করছেন, এই গাছের সঙ্গে পিটিয়ে পিটিয়ে যখন দীপুচন্দ্র দাসকে মেরে ফেলা হলো, নিচে আগুন ধরিয়ে দেওয়া হলো, কিংবা আমরা উনারা কথা ক্ষমতা বলেছি, নেওয়ার আগে ওনারা বলেন কয়েকদিন নাই। পুলিশ থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক নামে যে মানে পিটিয়ে মারা হলো, পুড়িয়ে মারা হলো, ঝুলিয়ে রাখা হলো, কই উনারা তো কখনো বলেন নাই যে এইগুলোর অবসান করতে হবে। কাজেই সেই প্রশ্ন তো আছেই। কিন্তু আপনি ওই যে বলছিলেন না মব ওনারা হতে দিলেন কেন, তো মানব জমিন বলছে উনারা হতে দিলেন উনাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে। নুরুল হ্যাঁ, কবির সাহেব তো বলেছেনই প্রথম আলো ডেইলি স্টারে আগুন হ্যাঁ, দেওয়াই যেত না উপদেষ্টাদের জানাশোনা ছাড়া, এবং তাদের কারণে পুলিশ যায় নাই সময় মতো। আবার রাষ্ট্রপতির সাক্ষাৎকার পড়েছেন কিনা জানি না, উনিও এরকম একটা ব্যাখ্যা হাজির করেছেন যে মব যদি হতে না দেওয়া হতো তাহলে নাকি পরিস্থিতি আরো খারাপ হতে পারতো। মানে ওনারা এই যে 18 মাস ধরে মব হতে দিয়েছেন, এর এক অদ্ভুত ব্যাখ্যাও বোধহয় হাজির করতে চাইছেন। আমি আপনাকে একটা জিনিস বলি, রাষ্ট্রপতি তো মহামান্য, তার বাড়িতে মব ঢোকার চেষ্টা করেছিল, সেই মবকে তো ঠেকাতে পেরেছে। তাহলে অন্য জায়গাতে মব ঠেকাতে পারে নাই কেন? তার মানে ইট ওয়াজ না, সেটা তো 5ই আগস্টে একমাত্র বঙ্গভবন ছাড়া আর সকলখানে মব হলো, কিন্তু বঙ্গভবন তো সুরক্ষিত না, কিন্তু এই থাকলো। মবের ব্যাপারে তারা সিলেক্টিভ ছিলেন। এই মবের ব্যাপারে তারা সিলেক্টিভ ছিলেন। এই মব ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন জায়গাতে হয়েছে, এবং যে জায়গাগুলিতে হয়েছে আপনি দেখবেন সেগুলি স্ট্র্যাটেজিক্যালি করা হয়েছে। এই মব তো পরিকল্পিত মব। মব হয়েছে, সেগুলির ভিডিও আছে। মানুষ ভাঙতে ভাঙতে এসে সাক্ষাৎকার দিচ্ছে, মানুষ জ্বালাতে জ্বালাতে এসে সাক্ষাৎকার দিচ্ছে। প্রথম আলোতে ক্যামেরার সামনে, প্রথম আলোতে অগ্নিসংযোগ করা হচ্ছে, ভিডিও আছে তো। ওই প্রদর্শনীর মধ্যে ওই ভিডিও চলছে। তাহলে এই লোকগুলি কোথায়? তাদেরকে কেন আটক করলো না? তাদেরকে তখনই বা কেন, সবাইকে তো আটক করা যেত, তখন কেন আটক করা হলো না? এবং মানুষের মানুষের ক্ষোভ মেটানোর প্রক্রিয়াকে হিসেবে যদি মবকে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে এখন মব হলে কি সেটাও ক্ষোভ মেটানোর প্রক্রিয়া হবে? এগুলি তো অন্যায়, এই কাজগুলি তারা অন্যায় করেছেন, সেই অন্যায় তারা মোটেও স্বীকার করছেন না। আমি একজন ব্যক্তির হিসেবে যদি আমার নিজের প্রতি আমি কোনো অন্যায় করি, ধরে একজন ব্যক্তি মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে কিন্তু তার নিজের প্রতি অন্যায় করেছে। সে মাতাল হয়েছে, হয়ে তার নিজের স্বাস্থ্যের ক্ষতি করছে, তারপর প্রবল মাতলামি করতে করতে সে অন্যের বাড়িতে ঢুকে পড়েছে। এইটা কিন্তু সে পারবে না। ভাই, আপনার ক্ষোভ আছে, আপনি সেই ক্ষোভে আপনি মামলা করেছেন, খুব ভালো কথা। আপনি আইনের আশ্রয় নেবেন, খুব ভালো কথা। আপনি জোরে বক্তৃতা দিবেন, খুব ভালো কথা। ক্ষেত্র বিশেষে গালি দিয়েছেন, সেই গালি পর্যন্ত মানা যেতে পারে যে আচ্ছা মাথা ঠিক ছিল না, গালি দিয়েছে। কিন্তু আপনি অগ্নিসংযোগ করবেন, আপনি মানুষকে পিটিয়ে মারবেন, আপনি মানুষকে প্রকাশ্যে জুতার মালা ঝুলিয়ে দিবেন অথবা ছবি লাগিয়ে জুতা পিটা করবেন। এই যে মজার ব্যাপার, এই যে সর্বমিত্র,
কেউ যদি ঢোকে ইউনিভার্সিটিতে, মাঠে যায়, তাহলে কান ধরে উঠবস করায়, তাই না? অথচ সর্বমিত্র শিক্ষককে কিছু লোক একটা ছবি ঝুলিয়ে সেখানে জুতা পিটা করছে। অধ্যাপক কামরুল হাসান নামে মনে হয় কোন একজন শিক্ষক, তাকে ওখানে জুতা পিটা করা হচ্ছে, একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অন্য শিক্ষকরা সেটাতে বাধা দেন নাই। প্রক্টোরিয়ান রুল দেখিয়ে তারা এটা বলেন নাই যে বহিরাগতরা কেন এসে টিএসসির মোড়ে কিংবা জাদুঘরের সামনে, যেটা বিশ্ববিদ্যালয়ের এলাকা, সেই এলাকার মধ্যে কেন এই ধরনের কুৎসিত কর্মকাণ্ড করছে। এটা করলে তারা অন্য কোথাও করবে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে কেন? হোয়াই অন আর্থ ইনসাইড দ্য ইউনিভার্সিটি? এবং তখন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগী ভিসি, উনিও কিন্তু বলেন না যে তার একজন সহকর্মীকে ওখানে জুতাপিটা করা হচ্ছে। সাকিব খানের ছবি ছিল ওইখানে, শাহেদ আলমের ছবি ছিল ওইখানে, আমার ছবি ছিল ওইখানে, সুনেরা নামে একজন খুবই তরুণী একজন অভিনেত্রী, তার ছবি ছিল। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে 15ই আগস্টে তারা বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন। কাউকে কেউ স্মরণও করতে পারবে না, এবং স্মরণ করলে জুতাপিটা করা হবে। আপনারা তো স্মরণ, তাহলে আপনাকে এখন এই প্রশ্নটা করতেই হবে তুষার ভাই, মানে যেটা এই উদ্দেশ্য, যে এই যে আপনি যে এত কথা বলছেন, ধরেন আসিফ নজরুল স্যারের স্ট্যাটাসটা যদি পড়েন, আসিফ নজরুলের পরিষ্কার উনি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সবার ইঙ্গিত হচ্ছে যে যেসব পত্রপত্রিকায় উনাদের দুর্নীতির এত কথা লিখছে তারা একটা বিশেষ গোষ্ঠীর, তারাও ফ্যাসিস্টের এনেবলার, দোসর, সেই বসুন্ধরা গ্রুপের সদস্য। কারণ দেখেন, প্রথম আলো কারা তাদের আগুন দিয়েছে সেই ভিডিও দেখাচ্ছে, শিল্প প্রদর্শনী করছে, কিন্তু তাদের সম্পাদক থেকে সাংবাদিক কেউ বলছে না কারা আগুন দিয়েছে, বরং নুরুল কবির অনেক স্পষ্ট ভাবে বলছেন। তো যারা বলছেন ওনারা কিন্তু তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন। আপনার উদ্দেশ্যটা কি? আপনি আওয়ামী লীগকে ফেরত চান, বঙ্গবন্ধুর মৃত্যুদিনে শোক জানানোর অধিকার চান, নাকি আপনি আসলে মানে আপনি এই না মানে আপনার মনে হয় বিএনপি নাকি মানে আওয়ামী লীগকে ফেরত আনার পরিবেশ বিএনপি করে দেবে, এমন কোনো প্রত্যাশা আপনার? আপনার উদ্দেশ্যটা না, কি? আমার 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 প্রত্যাশা সবসময় বাংলাদেশকে নিয়ে। আমি মনে করি যে বাংলাদেশে এমন একটি শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যে সমাজ ব্যবস্থায় যে কোনো মানুষ নির্ভয়ে কথা বলতে পারবে, নির্ভয়ে তার দাবি দেওয়া জানাতে পারবে। দাবি ভুল হোক ঠিক হোক সেটা পরে হিসাব হবে, সে দাবি দেওয়া জানাতে পারবে এবং সেটি সভ্য পদ্ধতিতে করবে। আপনি দাবি জানাবেন, আপনি প্রথমে মৌখিক দাবি জানাবেন, আপনি লিখিত দাবি জানাবেন, তারপরে যদি আপনার দাবি কেউ না মানে, আপনি সভ্য সমাজে যেভাবে প্রতিবাদ জানানো হয়, আপনি সমাবেশ করবেন, সভা করবেন, আপনি প্রয়োজনে মানববন্ধন করবেন, আপনি প্রয়োজনে কোনো জায়গায় গিয়ে অবস্থান ধর্মঘট করবেন। কিন্তু আপনি কারো মানে গলায় তো জুতা ঝুলাবেন না, আপনি কারো উপরে তো লাঠি নিয়ে চড়াও হবেন না, আপনি কাউকে তো কান ধরে উঠবস করাবেন না। এগুলি করানোর জন্য, জাজমেন্ট দেওয়ার জন্য বাংলাদেশে আইন থাকবে। সে আইনের মাধ্যমে বাংলাদেশ জাজমেন্ট দিবে। বাংলাদেশের জাজমেন্ট হবে আইনের শাসনের ভিতর দিয়ে। আমি তো জাজ না, আপনিও জাজ না, আমরা অভিযোগ করতে পারি, তাই না? আমাদের কাজ হচ্ছে অভিযোগ করা, আমাদের কাজ হচ্ছে প্রমাণ হাজির করা। আমাদের কাজ তো এইটা নয় যে আমরা বিচার করব। বিচারক তো আমি না, আপনিও না। বিচারক তো ওই আসিফ নজরুলও না, ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়াও না। কিন্তু ওনারা বিচার নিজের হাতে তুলে নিলেন, ওনারা বিচারকে প্রভাবিত করতে শুরু করলেন, ওনারা বিচারকে নিজেরাই করে দিলেন। সাকিব আল হাসানকে ক্রিকেট খেলতে দিলেন না। সাকিব আল হাসান ক্রিকেট খেলতে পারবে কি পারবে না সেটা আইন ঠিক করবে। আপনি কে বলার যে আমি তাকে খেলতে দেব না? আপনার তো এটা দায়িত্ব না। আপনার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল যাতে জিততে পারে যে কোনো মূল্যে, সেটা নিশ্চিত করা, বাংলাদেশের বিজয় নিশ্চিত করা আপনার কাজ। আপনার কাছ তো এটা না কে খেলবে আর খেলবে না এটা ঠিক করা। ওইটা কে খেলবে না খেলবে না ঠিক করার জন্য তো ক্রিকেটাররা আছে, কোচ আছে, বোর্ড আছে। সাকিব আল হাসানের বিরুদ্ধে একটা ভুয়া মামলা, এটা যে ভুয়া মামলা এটা পৃথিবীর যে কোনো, আমি ডোনাল্ড ট্রাম্পও বুঝবে যেটা ভুয়া। যে লোক কিনা ভুয়া কারণ দেখে ইরান আক্রমণ করে, সেই লোক টের পাবে যে সাকিবেরটা ভুয়া। সেই সাকিবের মামলা দিয়ে সাকিবকে খেলতে দিল না, তাতে কি হইলো? তাতে বাংলাদেশ হারলো, অথবা বাংলাদেশ আরেকটু ভালো ফল করতে পারলো, করলো না। কারণ সাকিব যে ফর্মে, এটা তো আমরা দেখতে পেয়েছি। এবং তারপরে তারা কি করলেন? মাশরাফির বাড়িতে আক্রমণ করে মাশরাফির প্রাইজ গুলি পোড়ালেন। এই প্রাইজ গুলি কি মাশরাফির? এই প্রাইজ গুলো না আমাদের। মাশরাফিকে আমরা পেলে পুষে বড় করেছি আমাদের জন্য, খেলার জন্য। মাশরাফি পলিটিক্স করতে গিয়েছে, সেই পলিটিক্স এর দায় দায়িত্ব সে নিবে, কিন্তু মাশরাফির খেলার দায় দায়িত্ব তো আমরা নিব। মাশরাফির প্রাইজের দায়িত্ব তো আমরা নিব। এই প্রাইজ গুলো আমাদের ক্রিকেট ইতিহাসের স্মারক। মাশরাফি যতবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, বাংলাদেশের একজন খেলোয়াড় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, আপনি সেগুলো পোড়াই দিবেন? এই অসভ্যতা কি নতুন বাংলাদেশ? তাহলে আমি সেই অসভ্যতার বিরুদ্ধে কথা বলেছি। আমি যে নতুন বাংলাদেশের কথা ভাবি, সেই সেই নতুন বাংলাদেশে এই জিনিস নাই। রেজওয়ানা আপনাদেরটা থাকতে পারে, আমার তো এটা নাই।
আমাদেরটার মধ্যে এই জিনিস নাই। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না এটা জনগণ ডিসাইড করবে, এটা ডিসাইড করবে হচ্ছে আইন আদালত, এটা ডিসাইড করবে বাংলাদেশের মেইন স্ট্রিম, তাই না, জনগণ। এইটার জন্য তো আমার আপনার কিছু হাউতাশ করার কিছু নাই। শেখ হাসিনা যাওয়ার সময় আমাদেরকে জিজ্ঞাসা করে গিয়েছিলেন নাকি আসার সময় আমাদেরকে জিজ্ঞাসা করে ফিরবেন? উনি যাওয়ার সময় ফোন করে গেছিলেন, উনি যাওয়ার সময় যাদেরকে ফোন করছিলেন তারা জানে কাকে কাকে ফোন করছিলেন, তাই না? ওনার বিশ্বস্ত লোকেরা ওনার সাথে দেখা করতে গিয়েছিল আর উনি ওনার বিশ্বস্ত লোকদেরকে ফোন করেছিলেন, করেন নাই? রাষ্ট্রপতি বলে নাই রাষ্ট্রপতিকে উনি ফোন করছিলেন? তো ওরা বরং ওইটা গিয়ে জিজ্ঞেস করেন কে কার বিশ্বস্ত, কে কাকে ফোন করেছে। আমাকে তো করে নাই, আপনাকেও করে নাই আমার ধারণা। রিজওয়ানা হাসান এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথাটা বলে ফেললেন, মানে রিজওয়ানা আপাকে কিন্তু আপনিও দীর্ঘদিন কিন্তু আমি চেনেন, আপনাকে আমিও বলি, চিনি। আমি আপনাকে জিনিস বলি, আপনি যদি এখন ছবি খুঁজেন তাহলে সবচেয়ে বেশি শেখ হাসিনার সাথে ছবি পাবেন এই সরকারের একাধিক উপদেষ্টা। আরো মজার ব্যাপার আছে, এই সরকারের একাধিক উপদেষ্টাকে দেখবেন তারা বঙ্গবন্ধুর জন্য কেঁদে কেটে একেবারে শুয়ে পড়েছেন। তো কেঁদে কেটে যদি শুয়ে পড়তে পারেন, অসমাপ্ত আত্মজীবনে যদি বারবার পড়তে পারেন, তাইলে আরেকটা লোক যদি বঙ্গবন্ধুকে স্মরণ করে তাকে যখন জুতা মারা হয় আপনি বাধা দেন না কেন? আপনি 7 বার পড়তে পারবেন, আপনি কেঁদে কেটে শুয়ে পড়তে পারবেন, অসাধারণ লেখা অসাধারণ লেখা এইভাবে বলতে পারবেন, তাই না? আর ওই বইটা হাতে নিয়ে কেউ ছবি তুললে সে কেন দোষর হয়ে যাবে? আরো মজার ব্যাপার আছে, ওই বই আমিও হাতে নিয়ে পড়েছি, ওই বই নুরুল হক নুরও পড়েছে, নুরুল হক নুর মন্ত্রী হয়েছে, এখন আমি হই নাই। মানে এগুলা সব অদ্ভুত অদ্ভুত ব্যাপার না বলে। নুরুল হক নুরু তো শেখ হাসিনাকে পা ধরে সালামও করেছেন ডাকসুর ভিপি মাও হওয়ার পর। ডেকেছিল, মাও হ্যাঁ। ডেকেছিল, হুম, হ্যাঁ মাও ডেকেছিল, ঠিক। আমার পরিষ্কার মনে আছে। তো তাতে হ্যাঁ, কি হয়েছে? মায়ের মুখ মনে আমরা তো পড়ে যায় শেখ হাসিনাকে এইগুলা দেখলেই। দিয়ে তো আপনি বিচার করবেন না একটা লোককে, আপনি বিচার করবেন তার যোগ্যতা দিয়ে, তার কাজের ক্ষমতা দিয়ে। কে কাকে মা ডেকেছিল এটার জন্য কি তার বিচার হবে নাকি? না না, ঠিক আছে, পরিস্থিতি তো বাংলাদেশে দ্রুত বদলায় তুষার ভাই। মানে সার্জিস আলম তো প্রথম আলো ভবনে গিয়ে ওই শিল্প প্রদর্শনী দেখে এসেছেন, প্রথম আলোর আমন্ত্রণেই নিশ্চয়ই গিয়েছেন। কাজে এই ওই দিন পরিস্থিতি রাতে বাংলাদেশে ওই দ্রুত দিন রাতে বদলায়। তাদেরই বন্ধু ওই দিন রাতে তাদেরই বন্ধু পাটোয়ারি এই মবের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছে। আবার তারা বলেছেন যে তারা নাকি উদ্ধার করতে গিয়েছিলেন। ওইখানে দাঁড়িয়ে যে বক্তৃতা দিয়েছে তাকেই তো আবার তারা এমপি পদে নমিনেশন দিয়ে তাকে এমপি পদে প্রার্থী বানিয়েছিলেন। এই যে স্ববিরোধিতা, প্রবল স্ববিরোধিতা এবং প্রবল আমি বলবো যে এক ধরনের আম, অযৌক্তিক আচরণ, এটা পুরো বাংলাদেশকে ছেয়ে ফেলেছে। আমি মূলত এই অযৌক্তিক আচরণের বিপরীতে, আর কিছু না। দুটো প্রশ্ন করব, একটা হচ্ছে রিজওয়ানা আপাকে নিয়ে, আরেকটা প্রশ্ন করতে চাই। রিজওয়ানা হাসান যে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলে ফেললেন, মানে উনি তো ঠিক না বুঝে হঠাৎ বেফাস কথা বলে ফেলার মানুষ নন। মানে এই যে জামাতকে একটা যে সন্দেহটা তারা করছিল যে তাদেরকে সরকারে না যেতে, তাদের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিতে একরকম সাজিয়ে গুছিয়ে নাকি নির্বাচনটা করেছে সরকার, মানে তারা যে কথাটা একদম 12 তারিখ সন্ধ্যা থেকে বলছে, সে কথাটাই তো রিজওয়ানা হাসান একরকমের মানে বলে দিলেন মনে হলো সংবাদ মাধ্যমের সাথে। মানে না এমন একটা কথা বললেন কেন? না, এটা উনি বলেন নাই। জামাত এটাকে তাদের মতো করে ইন্টারপ্রেট করেছে, জামাত ইন্টারপ্রিটেশন করেছে আবার তাদের মতো করে। জামাত যদি এইভাবে ইন্টারপ্রেট করে তাহলে রিজওয়ানা হাসানের কথিত উগ্রবাদীদের মধ্যে জামাত পড়বে। জামাত আবার এটা বুঝতে পারছে না। জামাত যদি বলে যে ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে ঠেকানো হয়েছে তাহলে রিজওয়ানা হাসান ওনাদেরকে উগ্রবাদী বলেছেন, মাজার পোড়ানোর দল বলেছেন, তাই না? তাহলে মাজার কি জামাত পুড়িয়েছে? তাহলে তো জামাতকে এটা স্বীকার করে নিতে হবে। অতএব প্রবলেমটা অন্য জায়গাতে। রিজওয়ানা এটা মাজার বলেছেন পোড়ানো ইচ্ছাকৃত টোড়ানো, ভাবে। মাজার পোড়ানো টোড়ানো এসব কথা উনি মুখ দিয়েই উচ্চারণ করেন নাই। উনি না, উনি বলেছেন পরে যে ব্যাখ্যা দিয়েছেন। এসব দলের মধ্যেও যদি নারীবাদ বা নারী অধিকারের বাইরে কিছু থাকে, কারণ সাংবাদিক তাকে স্পষ্ট প্রশ্ন করেছিলেন যে এদের একটা অংশ তো বিরোধী দলে জায়গা পেয়েছে, মানে উনি যখন বলেছেন মেইন স্ট্রিমে আসতে দেই নাই, তখন সাংবাদিক বলেছে যে বিরোধী দলে তো জায়গা পেয়েছে। তখন রিজওয়ানা হাসান বলছেন যে কিন্তু তাদের মধ্যে যদি নারীবাদ নারী অধিকারের বিরোধী কিছু থাকে আমাদের সেটা কারেকশনের চেষ্টা করতে হবে, আর আমরা তাদেরকে শেষ পর্যন্ত মেইন স্ট্রিমে আসতে দিইনি, মানে ক্ষমতায় এটা উনি যেতে। ভুল বলেছেন। বিরোধী দল মানে তো মেইন স্ট্রিম, উনি আসতে দেন নাই কোথার থেকে। বিরোধী দল মেইন স্ট্রিম না। একটা একটা নির্বাচনে দুইটা দল সবচেয়ে ভালো ফল করেছে এবং সেই দুইটা দলের একটা দলকে উনি যদি এটাও বলে থাকেন যে তারা মেইন স্ট্রিমে আসে নাই, তাহলে ওনারা ব্যর্থ হয়েছেন। ওনাদেরকে ঠেকানো যদি তাদের উদ্দেশ্য থেকে থাকে তাহলে ওনারা ঠেকাতে পারেন নাই। ওই দলটা খুব ভালোভাবে নির্বাচন করেছে এবং করে মেইন স্ট্রিমই তো আছে, এবং তারা তো বহুদিন থেকে মেইন স্ট্রিমেরই দল। তারা কি মেইন স্ট্রিমের দল না? তারা মেইন স্ট্রিমই ছিলেন। আগেও তো ক্ষমতায় উগ্রবাদীদেরকে এসেছে দলীয় জোট জোট সরকারের অংশ হিসেবে। উগ্রবাদীদেরকে যদি তারা মনে করেন যে তারা আসতে দেন নাই, কিন্তু সেটাও তারা মিথ্যা বলেছেন। উগ্রবাদীদেরকে তারা বিভিন্ন নাম দিয়ে, তৌহিদি জনতা, এই জনতা সেই জনতা নাম দিয়ে তারা রাস্তাঘাটে হুজ্জত করতে দিয়েছেন, তারা মানুষ হত্যা করতে দিয়েছেন, তারা এমনকি মুক্তিযোদ্ধা বাদল সাহেবের কবরের উপর আগুন ধরিয়ে দিয়েছে তারা।
মানুষ কোনো একটা মাটির কবরের উপরে ঘাসে আগুন ধরায়, সেই ঘাসে পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছে, ফুল গাছ ছিল উপরে ফেলেছে। এই যে কবরের উপরে জিঘাংসা, এটা তো ইসলামী কায়দা না। কবরের উপরে তো জিঘাংসা দেখানোর কোনো ইসলামী রীতির মধ্যে পড়ে না। তো এইগুলো তারা করেছেন, মৃতদেহকে মিউটিলেট করা, একজন মানুষকে পিটিয়ে অগ্নিসংযোগ করে হত্যা করা, এই জিনিসগুলো তো তারা হতে দিয়েছেন, আমরা তো দেখেছি। এবং এগুলোর দায় তুষার তাদেরকে ভাই, নিতে হবে। তারা এইসব সাক্ষাৎকার দিয়ে এগুলো থেকে পার পাবেন না, এটার দায় তাদেরকে নিতে হবে। শেষ প্রশ্ন করি আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে। হ্যাঁ, তিনি তো 15 লক্ষ টাকা মাত্র তার ব্যাংক অ্যাকাউন্টে আছে বলেছেন, এবং বলেছেন ব্যাপক অপপ্রচার এবং ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসররা সেসব অপপ্রচার করছে। কিন্তু দেখেন, এই তরুণ কিন্তু বললেন যে উনি ধানমন্ডি থেকে নির্বাচন করবেন, কারণ মন্ত্রীপাড়া থেকে বেরিয়ে তিনি ধানমন্ডির বাড়িতে উঠবেন। তো মানে আপনার হিসাব নিকাশ কি বলে যে আসলে 15 লক্ষ টাকা ব্যাংকে থাকলে সেটা করা যায় কিনা? দ্বিতীয় কথা হচ্ছে, আজকেই উনি স্ট্যাটাস দিয়েছেন আমাদেরকে উপযুক্ত জবাব দিতে, যে টকশোর টাকায় ওয়েস্টিনে, মানে ওনার প্রিয় রেস্টুরেন্ট হোটেলে উনি গিয়েছেন 15 জন বন্ধু বান্ধবকে নিয়ে হাঁস দিয়ে সেহরি খেতে। তো আপনি তো বিপুল পরিমাণ টকশো নিয়ে পুরো 18 মাস জুড়ে ভীষণ ব্যস্ত থাকলেন, মানে টকশোর আয়ে সত্যি একজন তরুণ মানে 15 জন বন্ধু বান্ধব নিয়ে সেহরি খেতে পারছেন ওয়েস্টিনে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো ব্যাপক রোজগার করছেন টকশো থেকে। হয়তো সবাই আলাদা আলাদা করে তারা টাকা দিয়েছেন, তবে ওই ছবিটার মধ্যে আমি যে কয়জনকে দেখেছি 3-4 জন বা 5 জন ম্যাক্সিমাম টকশোতে যান, বাকিরা কিন্তু টকশোতে যান না। হয়তো এই 5 জন তাদের সমস্ত টাকা দিয়ে, চাঁদা দিয়ে সবাই মিলে খেয়েছেন, এটা হতে পারে। আরেকটা হতে পারে তারা সবাই কোনো না কোনো ব্যাংকের ভিআইপি ক্লায়েন্ট, ভিআইপি ক্লায়েন্টরা একটা কিনলে 3টা ফ্রি পায়, 4টা ফ্রি পায়, হয়তো সেইভাবে খেয়েছেন, আমরা জানি না কিভাবে। তবে ওনারা হাঁসের মাংস খাচ্ছেন, এটা তারা দিয়ে দেখানোর চেষ্টা করেছেন যে তারা আগেও হাঁসের মাংস খেতেন, এখনো হাঁসের মাংস খান, ভবিষ্যতে হাঁসের মাংস খাবেন আর কি। এটা তারা বোঝানোর চেষ্টা করেছেন, এটা নিয়ে কারো কোনো অসুবিধা নাই। হাঁসের মাংস ওনারা খাবেন, আবার জনগণ হাঁসের মাংস নিয়ে প্রশ্ন করতে পারবে, ওইটা স্বীকার করে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যে ওনারাও হাঁসের মাংস খাবেন, ওখানে কেউ বাধা দিতে যায় নাই, কিন্তু হাঁসের মাংস কিভাবে খাচ্ছেন এই প্রশ্ন নবনীতা করতে পারে, ওইখানেও বাধা দেওয়া যাবে না। এবং ওনার 15 লাখ টাকা আছে বা 15 লাখ টাকার সম্পদ আছে, এটা উনি বলেছেন, সবার সম্পদের একটা হিসাব নিকাশ দিয়ে দিয়েছেন, এবং দিয়ে বলেছেন যে আহ এগুলা সব ভুল। এমনকি একটা নিয়ে একটু দুষ্টুমি আমিও করেছিলাম, আমি বলেছিলাম যে 1লা মে থেকে ব্যাংকের হিসাব খোলে কিনা, ওনারা বলার চেষ্টা করেছেন কেউ কেউ তার বন্ধুরা, অ্যাপ দিয়ে নাকি, অ্যাপ দিয়ে হিসাব খোলা যায় এবং সেইভাবে হিসাব খোলা যায়। স্টুডেন্ট অ্যাকাউন্ট, এটা ছাত্র ছাত্রী অ্যাকাউন্ট, তো ছাত্র ছাত্রী অ্যাকাউন্ট, এটা নাকি অ্যাপ দিয়ে খোলা যায়। অ্যাপ দিয়ে খুললে 500 টাকা জমা দিলে নাকি ব্যাংক আবার 100 টাকা দিয়ে দেয়, তাতে নাকি 600 টাকা হয়। এবং তারপরে বলেছে ওই যে টাকা সেটার উপর আবার সুদ হয়, সেই সুদটা কিভাবে হয়, 12 টাকা না 15 টাকা নাকি সুদ হয়েছে, সেটার আবার 15% নাকি, না 20 টাকা সুদ হয়েছে, হোয়াট এভার, সেটার আবার নাকি 15% ভ্যাট ট্যাক্স কি কাটে, ওটা নাকি 2 টাকা, এই জন্য ওটা কেটে নিয়েছে। এই হচ্ছে উত্তোলন, এই হচ্ছে ঘটনাটা। আপনি আমাকে একটা জিনিস বলেন তো, সব